আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ছাদ বাগানে ডালিম গাছ বা আনার গাছে জানুয়ারি মাসে কি পরিচর্যা করতে হবে, প্লাস টিপস হিসেবে থাকবে ডালিমকে লাল করার জন্য। অনেকে আপনারা বলেন যে ডালিম গাছ তো লাগাই, ডালিমও ধরে, কিন্তু ভেতরে সাদা হয়, লাল হয় না। লাল করার জন্য কি করা যেতে পারে সেটি নিয়েও আমরা আজকে আলোচনা করব। সো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ছাদ বাগানের ডালিম বা আনার গাছে জানুয়ারি মাসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ডিসেম্বর মাসে যেটা হয়, আনার বা ডালিম গাছ ডরমেন্ট পিরিয়ডে চলে যায়, মানে তার গ্রোথ কমে যায়, পাতা ঝরে যায়, গাছটা একদম শুকনো মরার মতো হয়ে যায়। আর এই জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসেই মূলত ডালিম গাছের নতুন গ্রোথ আসে এবং গাছ আবার নতুন করে সবুজ হয়ে ওঠে। এই সময়ে বিশেষ কিছু পরিচর্যা আমাদের একদমই করা প্রয়োজন। প্রথমত, যদি আপনার গাছে এখনও পুরোপুরি গ্রোথ স্টার্ট না হয়ে থাকে, তাহলে গাছকে হার্ড প্রুনিং করে দিন। হার্ড প্রুনিং মানে হলো গাছটাকে ভালোভাবে অনেক বেশি পরিমাণে, প্রায় 50% মতন ছাঁটাই করে দিন। আমার গাছে যদিও ম্যাক্সিমাম ডালপালাতেই গ্রোথ চলে এসেছে, আর আমার গাছটার শেপও মোটামুটি কয়েক বছর। এই ডালিম গাছের বয়স কিন্তু 7 বছর, আর পাশে যে ডালিম গাছটা রয়েছে এটার বয়স হলো 4 বছর। এগুলোকে 4 বছর 7 বছর ধরে প্রুনিং করতে করতে একটা মোটামুটি শেপে চলে এসেছে, আর বেশি রোগবালায় আক্রান্ত ডালও নেই, তাই আমি প্রুনিং করছি না। বাট আপনারা ডালিম গাছকে আমি বলবো, যদি এরকম গ্রোথ শুরু না হয়ে থাকে, 50%-এরও বেশি যদি পারেন আপনারা হার্ড প্রুনিং করে দিন। যেগুলো মরা ডাল রয়েছে অবশ্যই সেগুলোকে কেটে ফেলে দিন, এবং আপনার গাছটাকে শেপ করার জন্য নিচে থেকে শুরু করে একদম উপরে 3 থেকে 4 ফিট পর্যন্ত কোনো ডালপালা, শাখা প্রশাখা এগুলো রাখবেন না। এগুলো যদি থাকে এগুলোকে ছাঁটাই করে দিন। যেমন এই যে এখানে নিচে একটি নতুন গ্রোথ হচ্ছে, এই গ্রোথটা আমি আসলে চাই না, আমি চাই গ্রোথগুলো সব উপরের দিকে হোক। সো এই পার্টিকুলার পাতাটাকে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। নিচে আমি একদম টোটালি ক্লিন রাখবো। প্লাস যে রোগাক্রান্ত ডালপালাগুলো রয়েছে, একটার সাথে ক্রস হয়ে রয়েছে অনেক বেশি পরিমাণে, এরকম কোনো যদি ডালপালা থাকে সেগুলোকে এখনই ছাঁটাই করে দিন। ছাঁটাই করাটা ডালিম গাছের জন্য এই জানুয়ারি মাসে একদম উপযোগী একটা সময়। জানুয়ারি মাস শেষ হয়ে গেলে ছাঁটাই করার জন্য আপনারা খুব একটা সুযোগ আর পাবেন। ডালিম গাছ কীভাবে ছাঁটাই করা যায় এটা নিয়ে খুব ডিটেলসে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এরপর গাছ ছাঁটাই হয়ে গেলে গাছকে নতুন গ্রোথে হেল্প করার জন্য আমাদেরকে কিছু সার দিতে হবে। এইরকম একটা হাফ ড্রাম পরিমাণে বা এরকম একটা 20 লিটার সাইজের রঙের ড্রামের মধ্যে আপনারা আধা কেজি বড় হাফ ড্রামের ক্ষেত্রে এবং 250 গ্রাম জৈব সার, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, কেঁচো সার এবং শুকনা বা পুরানো গোবর হতে পারে, কিচেন কম্পোস্ট হতে পারে, সেটা নেবেন। তার সাথে 1 চা চামচ পরিমাণে বোরন সার মিক্স করবেন। এই যে গ্রোথ, এই গ্রোথের সাথে সাথে কিন্তু নতুন ফ্লাওয়ারও চলে আসবে। সো ফ্লাওয়ারে হেল্প করার জন্য বোরন সারটা আমরা 1 চামচ পরিমাণ মিশাবো। সরিষার খোল এবং নিম খোল গুঁড়া 50 গ্রাম পরিমাণ নিয়ে আমরা ওই মিশ্রণের সাথে মিশাবো। ছোট পাত্রের ক্ষেত্রে একটু কম মিশাবো, হাফ পরিমাণে। যা বলছি এটা হাফ ড্রাম পরিমাণে বলছি, এটাকে আপনারা ছোট পাত্রের ক্ষেত্রে অর্ধেক করে নেবেন। এরপর এসওপি ফার্টিলাইজারটা আমরা দিব, যেটাকে সাদা পটাশ বলি। এমওপি ফার্টিলাইজারটা দিব না। এমওপি ফার্টিলাইজার আসলে কোনো গাছেই দেওয়া উচিত না। জমিতে বা ক্ষেতের মধ্যে দিলে সেটা ঠিক আছে, কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে আমি বলবো আপনারা সবসময় এসওপি বা সাদা পটাশটা ব্যবহার করবেন। অনুখাদ্যের যোগান হিসেবে সিউইড এক্সট্রাক্ট অথবা হিউমিক সারটা ব্যবহার করবেন। দানাদার হলে 2 চা চামচ পরিমাণ হিউমিক সার গাছের মধ্যে মিশিয়ে দিবেন। আর যদি লিকুইড সিউইড এক্সট্রাক্ট হয় তাহলে 5 ml পরিমাণ 1 লিটার পানির সাথে মিশিয়ে সেটা গাছে স্প্রেও করে দিতে পারেন এবং মাটিতেও দিয়ে দিতে পারেন। এছাড়াও 100 গ্রাম পরিমাণে এরকম একটা হাফ ড্রামের জন্য হাড়ের গুঁড়া এবং 100 গ্রাম পরিমাণে শিংকুচিও ওই সারটার সাথে মিশিয়ে গাছে দিয়ে দিন। সারটা কিভাবে প্রয়োগ করবেন, যে রিসেন্টলি আমি এখানে সার প্রয়োগ করার জন্য মাটি রেডি করেছি। আসলে সারটাকে প্রয়োগ করার আগে উপরের লেয়ার থেকে 1 থেকে 2 ইঞ্চি মাটি তুলে ফেলতে হবে এবং ওই মাটি প্লাস সার একসাথে মিশিয়ে আপনারা গাছের এই ফাঁকা জায়গাটায় যে গর্ত গর্ত হয়ে আছে এই জায়গাটা ভালো করে ফিল আপ করে দিবেন। এভাবে যদি আপনারা দেন তাহলে ওই সারটা লং টাইম স্টে করবে আপনার মাটিতে এবং গাছ লং টাইম ধরে ওই সারটা নিতে পারবে। আর যেহেতু আমরা গাছে পানি দিব, পানির সাথে সার অনেক কিছুই ধুয়ে বের হয়ে যাবে, আপনার সারের অপচয় হবে যদি উপর দিয়ে আলগা করে আপনারা ওই সারগুলো ছিটিয়ে দেন। এটা আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। শুধু এই গাছেই না, যে কোনো গাছেই যদি সম্ভব হয় আপনারা উপরের লেয়ার থেকে 2 ইঞ্চি পরিমাণ মাটি উঠিয়ে তার সাথে এই মিশ্র সারটাকে মিক্স করে আবার মাটিটাকে ফিল আপ করে দিবেন। এতে করে আমি দেখেছি সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায়। আরেকটা খুব ইম্পর্টেন্ট সার আনার বা ডালিম গাছের জন্য, সেটা হলো ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। 5 গ্রাম পরিমাণে 1 লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন এবং
মাটিতেও দিয়ে দিবেন। তবে এই যে একদম মাত্র গ্রো হচ্ছে, একদম খুবই সফট এবং নরম পাতা, এই অবস্থাতে স্প্রে করবেন না। একটু যখন গ্রিনিশ ভাব হয়ে আসবে, এরকম যখন একটু গ্রিনিশ ভাব হয়ে আসবে, তখনই আপনারা গাছে স্প্রে করবেন। আর মাটিতে আপনারা যে কোনো সময় দিতে পারেন। এতে করে যা হবে, আপনার অনেক সময় দেখা যায় যে আমাদের ডালিম গাছের পাতা বাঁকাতেরা হয়ে যায়, একটু ডিফর্ম হয়ে যায়, সেইটা হবে না। পাতা প্রচুর গ্রিনিশ হবে এবং যত বেশি গ্রিন হবে গাছ তত ভালো সানলাইট ক্যাপচার করতে পারবে এবং খাবার তৈরি করতে পারবে। ডালিম বা আনার গাছের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট সার হলো জিঙ্ক এবং আয়রন। সো জিঙ্কের উপাদান আপনারা যদি প্রপারলি অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করেন, জিঙ্ক আয়রন দুইটাই এনাফ পরিমাণে পেয়ে যাবেন। আর যদি ফিল করেন যে না, এনাফ পরিমাণে অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করতে পারছি না, তাহলে বাজারে জিঙ্কের সারটা আলাদা করে কিনতে পাওয়া যায়। কিন্তু আয়রনের সাপ্লিমেন্ট সার, অনুখাদ্য বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। আয়রনের চাহিদা পূরণ করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো মাছ কাটার পরে মাছ ধোয়া যে পানি রয়েছে রক্তযুক্ত, সেটা আপনারা 1 মাস পর পরে এই আনার বা ডালিম গাছে দিয়ে দিতে পারেন। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, প্লাস নাইট্রোজেনও থাকে এবং আদার্স অনুখাদ্যও কিন্তু থাকে। এবং শুধুমাত্র আনার গাছেই না, এই মাছ ধোয়া পানি ফুল আসবে এইরকম গাছ বাদে, বা ফুল এসেছে অলরেডি এইরকম গাছ বাদে, আপনি যে কোনো গাছেই 15 দিন থেকে 1 মাস পর পরে ব্যবহার করতে পারবেন। খুব বেশি না, মাছ ধোয়ার যে পানি রয়েছে, একবার মাছ কাটার পরে যেই পানিগুলো রয়েছে একটা গাছে আপনি দিয়ে দিলেন। ফুল যদি চলে আসে, যেটা ফ্লাওয়ারিং স্টেজে, এইরকম অবস্থায় আপনারা এই সারটা দিবেন না। ফুল যখন সেট হয়ে যাবে, ছোট ছোট ফলে পরিণত হবে, তখন আবার আপনারা এই সারটা দেওয়া শুরু করবেন। যেহেতু প্রচুর নাইট্রোজেনও থাকে, তাই এই ফ্লাওয়ারিং স্টেজে এটি ব্যবহার করলে ফুল ঝরে যেতে পারে, ফ্লাওয়ার ড্রপ হতে পারে, প্লাস ফুলের পরিবর্তে নতুন করে বেশি বেশি পাতাও চলে আসতে পারে। এরপর হলো পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হলে আপনারা কি করবেন। এই অবস্থাতে ডালিম গাছের ক্ষেত্রে আসলে এরকম যখন লাল রঙের পাতাগুলো বের হচ্ছে, এই অবস্থাতে পোকামাকড় দমনের জন্য নিম অয়েল বা কোনো কীটনাশক কোনো কিছুই স্প্রে করাটা ঠিক না। পাতাগুলো আসলে খুবই সেন্সিটিভ থাকে এই সময়, এবং আপনি যখন স্প্রে করবেন পাতাগুলো জ্বলে যাবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ইভেন নিম অয়েল দিলেও কিন্তু এই প্রবলেমটা হয়। তবে যেহেতু আমরা গাছ ছাঁটাই করব, গাছ ছাঁটাই করার পরে একটা ফাঙ্গাসনাশক আপনাদেরকে অবশ্যই দিতে হবে, সেটা হলো কপার অক্সিক্লোরাইড। এবং এই কপার অক্সিক্লোরাইড কিন্তু ডালিম বা আনার গাছের জন্য খুবই উপকারী। এটা গাছের কোনো প্রকার কোনো ক্ষতি করে না। গাছের যে কোনো স্টেজে এরকম ছোট ছোট পাতা বের হচ্ছে, এইরকম স্টেজেও আপনারা স্প্রে করতে পারেন। আর যেহেতু গাছ ছাঁটাই করছেন, গাছে একটা ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার চান্স থাকে, তাই অবশ্যই কপার অক্সিক্লোরাইড স্প্রে করে দিবেন। এটা একটু বেশি হলেও প্রবলেম নেই, 4 থেকে 5 গ্রাম পরিমাণ 1 লিটার পানির সাথে মিশিয়ে আপনারা সুন্দর করে ভালো করে ঝাঁকি দিয়ে, কারণ কপার অক্সিক্লোরাইডটা পানিতে মিশতে একটু সময় লাগে, একটু ভালো করে ঝাঁকি দিয়ে ভালো করে মিশিয়ে পানির সাথে, তারপরে পুরো গাছ একদম উপর থেকে শুরু করে একদম নিচের গোড়া পর্যন্ত ডালপালা সব কিছু খুব ভালোভাবে ধুইয়ে গোসল করার মতন করে দেবেন। 4 থেকে 5 দিন পর 2 থেকে 3 বার এটি করলে আপনার গাছে ইনশাল্লাহ কোনো প্রকারের ফাঙ্গাসের অ্যাটাক হবে না। আর গাছের পাতা যখন এরকম লাল থেকে মোটামুটি সবুজের একটা ভাব সবগুলো হয়ে যাবে, তখন যদি দেখেন সাদামাছি অথবা আদার্স কোনো পোকার আক্রমণ হচ্ছে বা মাইটসের আক্রমণ হচ্ছে, যেমন এই যে এখানে যে ফুলগুলো, বিশেষ করে ফুলের ক্ষেত্রে কিন্তু এই আক্রমণটা বেশি হয়। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, বাট এখানে কিন্তু দেখুন ছোট ছোট মাইটসের, গ্রিন মাইটসের অ্যাটাক অলরেডি হয়ে গেছে, প্লাস বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়, বিশেষ করে নতুন ফ্লাওয়ারে। এই ক্ষেত্রে আপনারা নিম অয়েলটা স্প্রে করতে পারেন, অথবা সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, ডিটারজেন্ট অথবা ভিম লিকুইডের যে মিশ্রণটা রয়েছে 1 থেকে 2 চাপ 1 লিটার পানির সাথে মিশিয়ে ভালো করে স্প্রে করে দিতে পারেন। অল্প পরিমাণে প্রবলেম যদি থাকে সেটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আর বেশি পরিমাণের সমস্যা যদি হয় তাহলে তো নিম অয়েল আপনারা স্প্রে করছেনই, ওতেই কাজ হয়ে যাবে। ডালিম গাছে নতুন পাতাগুলো বের হওয়ার পরে, গ্রিন হয়ে যাওয়ার পরেও এটা বেশ সেন্সিটিভ থাকে, তাই অতিরিক্ত প্রয়োজন না পড়লে কোনো কীটনাশক আপনারা গাছে স্প্রে করবেন না। গাছের যখন ফলগুলো রেডি হয়ে যাবে, ছোট ছোট গুটি আকারে ফল হয়ে যাবে, তখন চাইলে আপনারা অল্প পরিমাণে স্প্রে করতে পারেন, বাট ডোজটা একটু কম দিবেন। যেমন 1 থেকে 1.5 ml 1 লিটার পানির সাথে মিশিয়ে যেই রাসায়নিক কীটনাশকগুলো রয়েছে সেগুলো আপনারা গাছে দিয়ে দেবেন। পর যদি পানির ব্যবস্থাপনার কথা বলতে চাই, আমি যেহেতু বললাম নতুন পাতার সাথে নতুন ফুলও চলে আসে এবং সেখান থেকেই মূলত আপনার ফল হবে। অনেক সময় আমরা আদার্স গাছের ক্ষেত্রে যেটা করি, গাছের ফ্লাওয়ারিং স্টেজে ফ্লাওয়ার যখন আসবে এরকম অবস্থাতে মাটিটাকে একদম শুকিয়ে ফেলি, কিন্তু ডালিম গাছের ক্ষেত্রে এটা করা যাবে না। ডালিম গাছ কিন্তু
অতিরিক্ত পানিও পছন্দ করে না, আবার মাটি একদম যদি ফুল ড্রাই হয়ে যায় সেটাও কিন্তু লাইক করে না। অলওয়েজ একটা হালকা ময়েশ্চার ভাব, এই যে এখানে আমি হালকা একদম ময়েশ্চার, হাত দিয়ে চাপ দিলে হাতটা একটু ভেজা ভাব হয়, কিন্তু পানি কিন্তু কোনো জমে নেই, এরকম একটা ময়েশ্চার ভাব ডালিম গাছ পছন্দ করে। আর যেহেতু ডালিম গাছের পাতা এবং ফুল একসাথে আসে, পানির যদি ঘাটতি দেখা যায় বা টান পড়ে তাহলে কিন্তু পাতার গ্রোথও ভালো হবে না, আর ফ্লাওয়ারিংও খুব একটা ভালো হবে না। তবে অবশ্যই এমন পাত্র ব্যবহার করবেন বা এমন মাটি ব্যবহার করবেন বা পানিটা এমনভাবে দিবেন যাতে অনেক বেশি পরিমাণে পানি এই মাটিতে জমে না থাকে। আর ডালিম গাছে যেহেতু এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই পাতা দিয়ে গাছ ভরে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল এবং ফলও আসবে, গরমকালে কিন্তু ডালিম গাছে আপনার ডালিম থাকবে এবং ডালিম গাছ তখন প্রচুর পানি এবং খাবারের চাহিদা থাকবে। তাই আপনারা এমন একটা পাত্র ব্যবহার করা ট্রাই করবেন, বিশেষ করে গাছের সাইজ অনুযায়ী, যাতে করে আপনার সকালে পানি দিলে বিকালের আগে মাটি না শুকায়। এখানে আমার যে গাছগুলো রয়েছে এগুলোকে আমি এমনভাবেই রেখেছি, এই যে গাছটা খুব বেশি বড় না, এই কারণে এটাকে একটা 20 লিটার রঙের ড্রামের মধ্যে রেখেছি। একে আমি সকালবেলা পানি দিলে বিকালে আরেকবার দেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু যদি বেশি ছোট পাত্র হয়ে যায় তাহলে কিন্তু পানি দিয়ে কোলাতে পারবেন না এবং ডালিমগুলো ভালো হবে না। এরপর ফাইনাল যে টিপস, আসলে এই ডালিম গাছের ডালিমগুলোকে সাদা থেকে লাল কিভাবে করা যায়, ভেতরে কি করলে আপনারা লাল হবে সেটি এখন আমরা জানবো। নার্সারিতে যখন নিয়ে আসেন, দু একটা ডালিম ধরা অবস্থাতেও যখন নিয়ে আসেন, দেখবেন খুললে ভেতরে প্রচুর লাল, কিন্তু বাসায় আনার পরে যত বাড়ি আপনি এই ডালিম ধরবে দেখবেন যে ভেতরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাদা। এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেটি আমরা এখন জানবো। ডালিমের ফল লাল করার জন্য সবার প্রথমে আপনাদের যা করতে হবে যে প্রপার অর্গানিক ফার্টিলাইজার গাছে দিতে হবে। রাসায়নিক সার যত কম ব্যবহার করবেন লং টার্মে আপনার গাছ তত ভালো রেজাল্ট দিবে। যেটা হয়, নার্সারির লোকেরা কিন্তু প্রচুর রাসায়নিক সার ব্যবহার করে, প্লাস পাশাপাশি কিন্তু জৈব সারও ব্যবহার করে। এ কারণেই আমরা যখন নার্সারি থেকে নিয়ে আসি ভেতরে লাল থাকে, পরবর্তীতে এই খাবারের অভাবের কারণে, যেহেতু আমাদের অনেক সময় জানা থাকে না কি খাবার দিব, কতটুকু দিব, এই কারণেই এই সমস্যাটা হয়। আমি যে ফার্টিলাইজারের কথা বলেছি, এই ফার্টিলাইজারটা আপনারা এই জানুয়ারির শেষ থেকে শুরু করে কন্টিনিউয়াস 15 থেকে 20 দিন পর পর দিতে থাকবেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার ডালিম গাছের ডালিমগুলো লাল হবে। এছাড়া আরেকটি বিষয় যেটা বলছিলাম, যে পানির ব্যবস্থাপনাটা মেনটেন করবেন, খুব বেশি ড্রাইও হতে দেওয়া যাবে না, অনেক বেশি ভেজাও থাকা যাবে না। অলওয়েজ একটা ময়েশ্চার ভাব যদি রাখেন, গাছের চাহিদা অনুযায়ী গাছের যখনই প্রয়োজন পড়বে গাছ সেখান থেকে খাবারগুলো নিতে পারবে। আর এই পানির মাধ্যমেই কিন্তু মাটিতে বিদ্যমান সারগুলো গাছ গ্রহণ করে। মাটি যদি ড্রাই থাকে তাহলে কিন্তু আপনার মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার থাকার পরেও সেটা কিন্তু গাছ নিতে পারবে না, কারণ গাছ তো পানির মাধ্যমেই নিবে। সো অলওয়েজ একটা ময়েশ্চার ভাব রাখবেন। এরপরে যেটি, তা হলো গাছে অবশ্যই বোরন সার এবং এসওপি ফার্টিলাইজার, যেটা গাছে স্প্রে করা যায়, এরকম একটা ফার্টিলাইজার আপনারা গাছে স্প্রে করবেন। বোরন 2 গ্রাম বা এসওপি ফার্টিলাইজার 2 গ্রাম, দুইটাই আলাদা আলাদা করে অবশ্যই স্প্রে করবেন, একসাথে করবেন না, 2 দিন 3 দিন গ্যাপ দিয়ে করবেন। গাছে 15 দিন পর পর স্প্রে করে দেবেন, এতে করে গাছের যে ফলগুলো তার কোয়ালিটি ভালো হয়, ফলগুলোর আকারগুলো ভালো থাকে এবং ভেতরে লাল হয়। গাছের সাইজ অনুযায়ী গাছে ফল রাখবেন। খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, সব কিছুই ঠিক আছে, সানলাইটে রেখেছেন, 6 থেকে 8 ঘন্টা সানলাইট পাচ্ছে, বাট স্টিল আপনার গাছে যদি অনেক বেশি পরিমাণে ফল থাকে, ডালিম গাছে কিন্তু মোটামুটি ভালো পরিচর্যা করলে অনেক ফল হয়, কিন্তু সব ফল আসলে রাখা যাবে না। ট্রাই করবেন একটা শাখায়, একটা ব্রাঞ্চে একটার বেশি ফল না রাখার জন্য। ধরুন এই একটা শাখা, এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, এইরকম একটা সাইজের ডালিম গাছে আমি 12 থেকে 15টা ফল ম্যাক্সিমাম রাখবো। এর বাইরে যেগুলো থাকবে, ছোট ছোট মার্বেল আকারের সাইজ যখন থাকবে তখনই সেগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিতে হবে। গাছে যদি অনেক বেশি ফল থাকে, ফলগুলো হবে কিন্তু ভেতরে আসলে লাল হওয়ার জন্য এনাফ পরিমাণে সুযোগ তারা পাবে না। আর আমরা যেহেতু শখের ছাদ বাগান করি, গাছে অবশ্যই ফল আসলে সেগুলো ছিঁড়ে ফেলে দিতে আমাদের একটু কলিজাতে লাগবে, কিন্তু তারপরেও আমাদেরকে এই কাজটা করতে হবে। এই যে 7 বছরের পুরনো একটা গাছ, এইটাতে 30 থেকে 40টার বেশি ফল রাখাই যাবে না, রাখলেই সেটি আর লাল হবে না। আচ্ছা, আমি যে টিপসগুলো বললাম, আমি এই টিপসগুলো কিন্তু নিজে করে করে শিখেছি এবং আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখেছি, এগুলোই আসলে প্রপারলি কাজ করে। বিশেষ করে এই যে ফলের সংখ্যা বেড়ে যাওয়া, এটা আসলে লাল হওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় একটা প্রবলেমের সৃষ্টি করে। যত সার দিন, যাই দিন, কতই আর সার দেবেন, বেশি সার দিলে তো গাছের মাটির শিকড়গুলো নষ্ট হয়ে যাবে, মাটির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তাই ফলের কোয়ান্টিটিটা একটু মেনটেন করবেন।
আমার ভেতরে একটা ডালিম আছে, আমি জাস্ট ফাইনালি এই যে এত এত কথা বললাম, আসলে এটা কতটুকু কাজে দিচ্ছে। যদিও ভেতরে একটা খুব ছোট সাইজের একটা ডালিম আছে, আমি জানি না এটার কী অবস্থা। এই বড় গাছেই একটাই মাত্র ডালিম আছে, এটাকে আমি এখন ভাঙবো এবং ভেঙে আপনাদেরকে দেখাবো। এটি কিন্তু একটি দেশি ডালিমের জাত, এটা কিন্তু আনারের গাছ না। আনারের গাছ হলো পাশের যে ছোট যে গাছটা ছিল সেটি হলো আনারের গাছ। দেশি ডালিম খুব বেশি বড় হয় না, বাট এত ছোটও আবার হয় না, এটা একটু বেশি ছোট, গাছের একদম লাস্ট ফ্রুট ছিল। আর এটি হলো মূলত আনারের গাছ। সো এই দেশি ডালিমের অবস্থা কি আমরা এখন ভাঙবো এবং দেখব। বন্ধুরা, আমি আমার ছোট টিনি টাইনি ডালিমটাকে ভেঙেছি, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা গাছ থেকে মাত্র পেরেছিলাম। এবং দেশি ডালিম হওয়া সত্ত্বেও আমার এই পরিচর্যাগুলোর কারণে এবং গাছে আমার ফলের পরিমাণটা মেনটেন করার কারণে আমার কিন্তু ডালিমটা একদম ফুল লাল হয়েছে। এবং আমি আসলে কামড় দিয়ে যখন এটা ভাঙছিলাম, আমি ফিল করছিলাম ডালিমটা যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়েছে। আমি আপনাদেরকে এইটুকু এনশিওর করতে পারি, আপনারা যদি এই পরিচর্যাগুলো ঠিকমতো করেন, ডালিম যেহেতু লাল হয়েছে, আনার তো ইনশাল্লাহ অবশ্যই লাল হবে। এই পরিচর্যাগুলো যদি মেনটেন করতে পারেন, আপনার ডালিম আনার সবগুলোই লাল হবে। আনারের বিচিগুলো একটু নরম থাকে, ডালিমের বিচিগুলো শক্ত থাকে, কিন্তু লাল এবং মিষ্টতার ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস আপনার করতে হবে না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। চেষ্টা করেছি আমার যত নলেজ ছিল সবগুলোই আপনাদেরকে দেওয়ার। এরপরেও যদি আপনাদের মনে আরও কোনো কোশ্চেন থাকে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট যদি বেশি হয়ে যায়, আরেকটি ভিডিওর মাধ্যমে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবেন। আর আমার ভিডিও নতুন দেখে থাকলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আপনাদের জন্য 200+ ভিডিও রয়েছে আমার চ্যানেলে। কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। মোটামুটি আমার ছাদ বাগানে যতগুলো গাছ রয়েছে সব টপিকস নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি। উপকারী কোনো ভিডিও হয়তো বা আপনারা সেখানে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, চ্যানেলটিকে হেল্পফুল মনে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলি যারা ছাদ বাগান করে তাদের সাথে শেয়ার করবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।